আমরা পেডিয়াট্রিক্সের অস্পিতে যে মোটামুটি দুটো অস্পি স্টেশন আসে ইউজুয়ালি, এর মধ্যে এক্সরে থাকে কিছু, অথবা ইনস্ট্রুমেন্টের মধ্যে অথবা ডেটার মধ্যে আসতে পারে। তো এক্সরে আমরা দুটো এক্সরে ইউজুয়ালি পড়াই, একটা হচ্ছে এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ আর একটা হচ্ছে তোমার এক্সরে লিম্ব। আমাদের এর আগে অস্পি ক্লাসে মোটামুটি দু একটা পড়ানো হয়েছিল, যেমন এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ। তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা, এক্সরে যদি থাকে যে কি কি কোশ্চেন আসতে পারে, লুক এট দ্য এক্সরে and answer the following questions, write the important findings. ইউজুয়ালি তিনটা ফাইন্ডিংস বলা হয়ে থাকে, যে থাকে ইন দ্য থ্রি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। এক্সরে স্কাল ল্যাটারাল ভিউ আমরা কি কি পেতে পারি? thinning of the outer and inner table, and inner table thinning হয়ে যায়, যার ফলে increase the diploic space and hair on end appearance বা Sunday appearance, যে তিনটা আমরা ফাইন্ডিংস পেয়ে থাকি। তাহলে thinning of the outer table, inner table, increase diploic space and hair on end appearance। দেখো এই যে appearance গুলো, hair on end appearance। সো এই যে তিনটা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস পাওয়া গেল, এই তিনটা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস কিসের ভিত্তিতে পাওয়া যায়? হোয়াট ইজ ইওর প্রফেশনাল ডায়াগনোসিস? আমরা বলবো কি কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া, প্রবাবলি থ্যালাসেমিয়া মেজর। আমরা যদি কেউ লেখো যে থ্যালাসেমিয়া বা বিটা থ্যালাসেমিয়া, এটা তোমার কারেক্ট আনসার হবে, কিন্তু সাথে দিতে হবে কি থ্যালাসেমিয়া মেজর লিখতে হবে, কারণ থ্যালাসেমিয়া মেজর ছাড়া এভাবে বোনসের ফাইন্ডিংসটা ইউজুয়ালি পাওয়া যায় না। ক্লিয়ার? তাহলে ডায়াগনোসিস কি কনজেনিটাল হিমোলাইটিক অ্যানিমিয়া লিখতে পারো, অথবা বিটা থ্যালাসেমিয়া মেজরটা উল্লেখ করতে হবে, বিটা থ্যালাসেমিয়া মেজর লিখতে পারো। হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া যদি লেখো, তার সাথে মেজরটা উল্লেখ করে দিতে হবে। ওকে, হোয়াট ইজ ইওর প্রফেশনাল ডায়াগনোসিস এন্ড হোয়াট ইজ ইওর ট্রিটমেন্ট প্ল্যানটা মানে হচ্ছে তোমার জাস্ট হেডলাইন গুলো লিখে দিতে হবে। কি করতে হবে? সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট। ইউজুয়ালি সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয় রেগুলার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন উইথ আয়রন চিলেশন। তাহলে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন উইথ আয়রন চিলেশন, সাথে আমরা কি সাপ্লিমেন্ট দিতে পারি? ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, অ্যাভয়েডেন্স অফ আয়রন কন্টেইনিং ফুড অর ডায়েট। তারপরে হচ্ছে সামটাইমস স্প্লেনেক্টমি মে বি ডান, এন্ড স্পেসিফিক ট্রিটমেন্ট কি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা যেতে পারে অনেক সময়। সো দিস ইজ দ্য ট্রিটমেন্ট প্ল্যান। আমরা খুব ডিটেইলস কিছু লিখতে হবে না অস্পিতে, তোমার ট্রিটমেন্ট প্ল্যান এখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট, তোমার রেগুলার রিপিটেড ব্লাড ট্রান্সফিউশন উইথ আয়রন চিলেশন, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, স্প্লেনেক্টমি and bone marrow transplantation. So this is the X-ray findings. It is the আবার দেখে নাও outer table, inner table, diploic space and hair on end appearance. This is another X-ray of same diagnosis. Here is the outer table and inner table, diploic space. Okay, hair on end appearance. আচ্ছা, এখানে যদি তোমাকে বলা হয় এক্সরে স্কালের ছবি দিয়ে বলা হয় যে আর কি কি ইনভেস্টিগেশন তুমি করতে পারো, সো অ্যানাদার ইনভেস্টিগেশন কমপ্লিট ব্লাড কাউন্ট একটা উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম এন্ড হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস এন্ড সিরাম আয়রন প্রোফাইল। So hemoglobin electrophoresis is the confirmatory diagnosis, and another one is complete blood count with peripheral blood film. Now another extra limb, এটা আমরা দেখি upper limb including the wrist joint. Okay, so look at the X-ray and answer the following questions. Three important radiological findings. আচ্ছা, রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আমরা যেখানে কি কি দেখতে পাচ্ছি দেখো, কাপিং, প্রেইং এন্ড ওয়াইডেনিং অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস এন্ড আলনার, লোয়ার এন্ডে কাপিং, মার্কিং, এই যেগুলো হচ্ছে তোমাদের বোর্ড ভাইবাতেও অনেক সময় এক্সরে থাকতে পারে, সেখানে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস গুলো, ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখাতে বলতে পারে। সো দিস ইজ দ্য কাপিং, praying and widening of the lower end of the radius and ulna.
Okay, increased gap between epiphysis and metaphysis. So what is the metaphysis? The growing end of the long bone. Long bone growing end যেটা metaphysis. এটা হচ্ছে মেটাফাইসিস এন্ড এপিফাইসিস। এপিফাইসিস এন্ড মেটাফাইসিস এর মাঝে একটা গ্যাপ দেখা যাচ্ছে। ইউজুয়ালি এখানে কিন্তু নরমাল বোনসে গ্যাপটা থাকে না। ওকে, so there is a gap between epiphysis and metaphysis. This is the diaphysis, that is the shaft of the long bone. Diaphysis, so increased gap between epiphysis and metaphysis and generalized osteopenia. এটা দেখা যাচ্ছে generalized osteopenia. So three important radiological findings are cupping, fraying, widening of the lower end of the radius and ulna, increased gap between epiphysis and metaphysis, generalized osteopenia. So this is the radiological diagnosis is rickets. Rickets ki karone hoy due to vitamin D deficiency. Write three important clinical findings or bony characteristics কি কি হতে পারে, এটা মাঝে মাঝে এসে থাকে। ক্লিনিক্যাল ফিচার্স, ট্রিটমেন্ট অপশনটা না দিয়ে আদার কি কি ক্লিনিক্যাল ফিচার হতে পারে। তো হেড টু টো পর্যন্ত যদি আমরা খেয়াল করি, এটা বক্স লাইক হেড হতে পারে একটা। তারপরে হচ্ছে চেস্ট হচ্ছে রিকেটি ক্রোজারি থাকবে, পিজন চেস্ট থাকতে পারে, গ্রোথ রিটার্ডেশন থাকতে পারে। এনি কোশ্চেন? তো যদি বনি ক্যারেক্টারিস্টিক্স যদি চেয়ে থাকে ক্লিনিক্যাল ফিচার্স, তাহলে তোমরা কি লিখতে পারো? বক্স লাইক হেড, তারপর রিকেটি ক্রোজারি, তার পিজন শেপ চেস্ট, আর হচ্ছে আমাদের গ্রোথ রিটার্ডেশন, যে একটা গ্রোথ রিটার্ডেশন থাকবে বাচ্চাদের। ওকে, আচ্ছা, হাউ উইল ইউ ট্রিট দ্য বেবি? এখানে কি ট্রিটমেন্ট দিব? যেহেতু এটা কিসের জন্য হয়? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আমাদের কি সাপ্লিমেন্ট দিতে হবে? ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন। এখানে আমরা একটা থেরাপি দিয়ে থাকি, এটার নাম হচ্ছে টস থেরাপি। স্পেলিংটা হচ্ছে STOSS, টস থেরাপি। ইউজুয়ালি বাচ্চাদের 3 to 6 সিঙ্গেল ডোজ, এটা IM অথবা ওরালি দেওয়া হয়ে থাকে সিঙ্গেল ডোজ। তাহলে টস থেরাপিতে ইনজেকশন ভিটামিন ডি 3 to 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, সিঙ্গেল ডোজ IM অর ওরালি। এরপরে মেইনটেনেন্স ডোজ 3 to 6 মান্থ দেওয়া হয় ভিটামিন D3 এন্ড সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। সো ট্রিটমেন্টে তোমাকে অবশ্যই ক্যালসিয়ামটা উল্লেখ করতে হবে, ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন থাকবে। তো রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আসবে এক্সরে থেকে, এর সাথে তোমার আদার ক্লিনিক্যাল ফাইন্ডিংস থাকতে পারে। মেইনটেনেন্স ডোজ কত দিব? মিউট করো। কারো প্রশ্ন আছে কোনো? এনি কোশ্চেন? ম্যাম টস থেরাপি আবার একবার বলুন। টস থেরাপি STOSS 3 to 6 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, লাখ সিঙ্গেল ডোজ। এটা আইএমও দেওয়া যেতে পারে অথবা ওরালিও দেওয়া যেতে পারে। এটা দিয়ে আমরা মেইনটেনেন্স থেরাপিতে চলে যাব, এর সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন। মেইনটেনেন্স কত দিব? মেইনটেনেন্সের ডোজ তোমার ওটা লেখার দরকার নাই, আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট যেটা সেটা মেইনটেনেন্স হিসাবে করবে না, পরীক্ষায় আসবে না। ক্লিয়ার? Another calcium supplementation. তো ক্লিনিক্যাল ফিচার গুলো তোমাদের আরেকটু, তোমরা যদি পড়তে চাও ক্লিনিক্যাল ফিচারটা পড়তে হবে। সাথে আমি যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার যেগুলো বলে দিলাম, এগুলোর সাথে তোমার মাঝে মাঝে অস্পিতে ক্লিনিক্যাল ফিচার এসে থাকে। নাও অ্যানাদার এক্সরে, ইউজুয়ালি এখন আর আসে না, এটা এক্সরে স্কারভির এক্সরে পরীক্ষায় আসে না। জাস্ট দেখে এটা একটু দেখে রাখো পার্থক্য, ডিফারেন্স বিটুইন তোমার রিকেটস এর এক্সরে এন্ড স্কারভির এক্সরে। দেখো এটা হচ্ছে তোমার, দেখো হোয়াইট একটা লোয়ার লিম্বের এক্সরে, তোমার জয়েন্ট, নি জয়েন্টের একটা এক্সরে। দেখো হোয়াইট লাইন অফ ফ্রাঙ্কেল, এখানে তোমার হোয়াইট লাইন অফ ফ্রাঙ্কেল দেখা যাচ্ছে, কর্নার সাইন মানে বেশি দেখো কোনার মতো কর্নার সাইন। তারপরে হচ্ছে রিঙ্গিং অফ দ্য এপিফাইসিস, রিঙ্গিং অফ দ্য পেন্সিল থিক কর্টেক্স। দিস ইজ দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। এখন ইউজুয়ালি অনেক বছর ধরে স্কারভির কোনো এক্সরে পরীক্ষায় আসে না, কিন্তু আমি জাস্ট ডিফারেন্সটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম। এটা দিস ইজ দ্য এক্সরে স্কারভি। ওকে, আমরা নেক্সট পোর্শনে চলে যাচ্ছি। পিকচার, আমাদের কয়েকটা পিকচারের মধ্যে কিছু মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে। একটা পিকচার যেমন তোমার আই,
চোখের একটা ছবি দেওয়া আছে এখানে, দেখো এখানে লুক এট দ্য পিকচার, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স লাইক আইডেন্টিফাই দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন। এখানে প্যাথোলজিক্যাল কি কন্ডিশন বা প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ারের উপরে একটা ক্রিমি হোয়াইট বেশি সাদা করে একটা জিনিস ট্রায়াঙ্গুলার এরিয়া দেখা যাচ্ছে। সরি আমি একটু ফোনটা ধরি। Creamy white, it's a triangular area near the cornea over the sclera. Sclera এর উপরে একটা triangular area দেখা যাচ্ছে। This is কি? এটা Bitters spot. এই কন্ডিশনটা কিসের জন্য হয়ে থাকে? Why the condition occur? Due to vitamin A deficiency. এটার স্টেজ কত? XB. তো এখানে আমাদের জেরপ্থ্যালমিয়ার স্টেজ গুলো জানা থাকতে হতে পারে। ইউজুয়ালি অস্পিতে জেরপ্থ্যালমিয়ার স্টেজ গুলো তোমার পুরোটা আসবে না, কারণ হচ্ছে অনেক বড়, এত বড় কোশ্চেন আসবে না, কিন্তু এইটা পিকচার যদি তোমার ভাইবা বোর্ডে ধরা হয়ে থাকে তাহলে স্টেজ গুলো জানতে হবে, তাহলে স্টেজটা পড়ে নিতে হবে। তো বিটার স্পট, why the condition due to vitamin A deficiency, how will you treat the condition? So চোখের যে কোনো ফাইন্ডিংস যদি আমরা পেয়ে থাকি তাহলে আমাদের বলা হয়েছে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিব 3টা ডোজ, ডেফিনেটলি 3টা ডোজ দিতে হবে। তো কখন কখন আমরা 3টা ডোজ দিব? 0, 1, 14। 0 মানে যখন আমার কাছে আসবে পেশেন্টটা সেই দিন একটা, তারপরের দিন একটা, এবং আজকে থেকে 14 দিন পরে আর একটা ডোজ। তো 0, 1, 14 ডেজ। যদি পেশেন্টের অস্পি স্টেশনে পেশেন্টের এইজ দেওয়া থাকে তাহলে এইজ অনুযায়ী আমাদের ডোজটা একটু মডিফাই করে নিতে হবে। সো এইজ অনুযায়ী ডোজ শিডিউলটা কি হতে পারে? If patient's age is less than 6 months, we will give 50,000 international unit. Duration the same, that is 0, 1, 14. Less than 6 months, 50,000 international unit. More than 6 months to 1 year, up to 1 year, 1 lakh international unit, and more than 1 year, 2 lakh international unit. Okay, so but আমাদের যে গভর্নমেন্ট সাপ্লাই আছে ইপিআই শিডিউলে যে ক্যাপসুলগুলো দেওয়া হয়, ইটস রেড কালার, দ্যাট ইজ 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। যে কোনো ইপিআই শিডিউলে ইউজুয়ালি যদি জিজ্ঞেস করে দেখেছো ভিটামিন ই ক্যাপসুল, রেড কালারের ক্যাপসুল দেওয়া হয় ইপিআই শিডিউলে। এছাড়া বাজারে কোনটা পাওয়া যেতে পারে? আমরা বাজারে রেটিনল ফোর্ট নামে পাওয়া যায়, এটা 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। অনেক সময় এক্সটার্নাল স্যার জিজ্ঞেস করতে পারে যে তুমি দেখেছো কিনা, ইট ইজ রেড কালার। সো 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট হচ্ছে গভর্নমেন্ট সাপ্লাই, এবং বাজারে যেটা কিনতে পাওয়া যায় ইট ইজ 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট। সো ইট ইজ একটা হচ্ছে যেটা হচ্ছে তোমার বিটার স্পট, দ্যাট ডিউ টু ভিটামিন এ ডেফিসিয়েন্সি। এখন প্রশ্ন হতে পারে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন আমরা এখানে যে কোনো আই সাইন যদি পেয়ে থাকি তাহলে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিব আমরা 3 ডোজ। এছাড়া আর কি কি কন্ডিশন আছে বাচ্চাদের যে আমাদের ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দেয়া লাগতে পারে? তো আনাদার 3 কন্ডিশন আছে যেখানে আই সাইন থাক বা না থাক আমাকে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন দিতে হবে 2 ডোজ অফ ভিটামিন এ। নাম্বার 1 ইজ পারসিস্টেন্ট ডায়রিয়া, নাম্বার 2 মিজেলস, নাম্বার 3 ম্যালনিউট্রিশন। এখানে চোখের কোনো ফাইন্ডিংস থাক বা না থাক এই 3টা কন্ডিশন হলে আমাকে 2 ডোজ অফ ভিটামিন এ দিয়ে দিতে হবে, ভিটামিন এ খাওয়াতে হবে। সো ডোজ শিডিউল আর ডোজ যেটা সেটা একই, কিন্তু অ্যামাউন্ট হচ্ছে 2 ডোজ। আর চোখের সাইন থাকলে আমাকে 3টা ডোজ দিতে হবে। ক্লিয়ার সবার? তিনটা কন্ডিশন কি ছিল বলা যাবে? পারসিস্টেন্ট ডায়রিয়া, মিজেলস এন্ড ম্যালনিউট্রিশন। পারসিস্টেন্ট ডায়রিয়া, মিজেলস এন্ড ম্যালনিউট্রিশন। ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এখান থেকে যেটা এক্সট্রা পড়ে নিতে হবে সেটা হচ্ছে ভাইবা বোর্ডের জন্য স্টেজ অফ জেরপ্থ্যালমিয়া বা নাইন ব্লাইন্ডনেসের স্টেজ গুলো, ভিটামিন এ ডেফিসিয়েন্সি। আচ্ছা, এর সাথে আমাদের আরো একটু প্রশ্ন আসতে পারে যে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য যে আই সাইন হয়, এছাড়া আর কি কন্ডিশন হতে পারে? ভিটামিন এর জন্য এক্সট্রা অকুলার কিছু ম্যানিফেস্টেশন হয়, সেটা হচ্ছে কি হতে পারে? আমাদের গ্রোথ রিটার্ডেশন এন্ড recurrent infection, growth retardation, and another one is recurrent infection.
another picture. It is a picture. দেখা যাচ্ছে কি picture তোমরা দেখে বুঝতে পারছো? It is a hypothyroidism. Okay. Hypothyroidism. What are the look at the picture? Answer the following. Write 3 important findings. তিনটা যদি বলে অথবা write down the characteristics findings of the picture. আমরা কি দেখতে পারি? একটু মানে আইলিড গুলো একটু পাফি পাফি দেখা যাচ্ছে, তাই না? পাফি আইলিড, ডিপ্রেসড নাজাল ব্রিজ, কোর্স ফেসিস, একটু পুরোপুরি প্রোট্রুডেড না কিন্তু জিভটা বের করা, প্রোট্রুডেড টাং, শর্ট নেক, কিছুটা আম্বিলিকাল হার্নিয়া এখানে প্রেজেন্ট। সো শর্ট নেক, ডিপ্রেসড নাজাল ব্রিজ, পাফি আইলিড, সরি ফেস না, পাফি আইলিড, কোর্স ফেসিস, শর্ট নেক, আম্বিলিকাল হার্নিয়া, এই ক্লিনিক্যাল ফিচার। আচ্ছা, আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ? নাফি রেসপন্স করো একজন। দেখা যাচ্ছে? ওকে, অ্যানাদার পিকচার। এই পিকচারটা কি দেখা যাচ্ছে? না ম্যাম, আরেকটু। এখন ক্লিয়ার? না ম্যাম, আরেকটু উপরে উঠাতে হবে। আরেকটু উপরে উঠাতে হবে এখন? হ্যাঁ ম্যাম, এই যে এখন ঠিক আছে। আচ্ছা, অ্যানাদার পিকচার যেটা আমাদের সংগ্রহে আছে, এটাও মাঝে মাঝে এসে থাকে। দেখো, এটাও কিন্তু পিকচার অফ কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, শুধু মাথার পিকচার। এখানেও তোমার আম্বিলিকাল হার্নিয়া কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এইটা যদি দেয় আবার আম্বিলিকাল হার্নিয়া না, ক্লিয়ার? এখানে কিন্তু দেখা যাচ্ছে কি পাফি আইলিড, ডিপ্রেসড নাজাল ব্রিজ, কোর্স ফেসিস, শর্ট নেক, এটসেট্রা এটসেট্রা। এটা আমার এই পিকচারে দেখা যাচ্ছে। এটা ছাড়া যদি বলে যে আদার কি কি ফাইন্ডিংস আছে, দেন তুমি যা যা হাইপোথাইরয়েডিজমে যা যা আছে সবই লিখতে পারো। আম্বিলিকাল হার্নিয়া আছে, শর্ট স্ট্যাচার আছে, তারপরে মেন্টাল রিটার্ডেশন, গ্রোথ রিটার্ডেশন, ইত্যাদি ইত্যাদি যা যা আছে সবই লিখতে পারবা। কিন্তু এই পিকচারে যা যা দেখা যায় সেটুকু শুধু পিক্টোরিয়াল যদি চায় তাহলে শুধু এটুকুই লিখতে হবে। তো আমার যেটা প্রেজেন্টেশনে আছে একটা পিকচার, এটা একটা পিকচার, দুইটাই মাঝে মাঝে অল্টারনেটিভ ভাবে এটা কালেকশন পরীক্ষায় আসে মাঝে মাঝে এরকম পিকচার। তো এটা একটা পিকচার গেল কি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। তো এটা এরকম পিকচার যদি আসে, কি প্রশ্ন আসতে পারে? হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? আমরা বললাম যে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। রাইট অ্যানাদার 3 ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স যদি আদার ক্লিনিক্যাল ফিচার্স আসে তাহলে আমরা যেগুলো বললাম বাকিগুলো আমাদের আম্বিলিকাল হার্নিয়া, গ্রোথ রিটার্ডেশন, মেন্টাল রিটার্ডেশন ইত্যাদি ইত্যাদি বাকি যেগুলো আছে সেগুলো আমরা লিখবো। তাহলে ইনভেস্টিগেশন আমরা কি করব? হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য বেবি? থাইরয়েড হরমোন অ্যাসেসমেন্ট করতে হবে। থাইরয়েড হরমোন কি কি? আমরা T4 TSH। কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে কি হবে? T4 কমবে, TSH বাড়বে। What is the treatment? Treatment is very simple. Thyroid hormone supplementation কি পাওয়া যায়? লিভোথাইরক্সিন বা থাইরয়েড হরমোন সাপ্লিমেন্টেশন লিখলেই হবে। ডোজটা যদি লিখতে চাও সেটা হচ্ছে 10 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে। আমাদের নিউনাটে বা বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি, ডোজটা একটু বেশি দরকার হয়, 10 to 15 মাইক্রোগ্রাম পার কেজি পার ডে ফর লাইফ লং। ইউজুয়ালি মর্নিং এ দেওয়া হয়, লাইফ লং দিতে হবে। ক্লিয়ার? সো কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম এটা শেষ আমাদের। নাও অনেক কিছু ডেটা আছে, যে ডাটাগুলোর মধ্যে তোমরা নিজেরাও পড়তে পারছো। এরকম কিছু ডাটাও দিয়ে থাকতে পারে। A 3 years old child presented with high fever, vomiting and generalized convulsion for 2 days. 2 দিন ধরে কনভালশন হচ্ছে। তাকে একটা CSF স্টাডি করা হয়েছে। CSF report shows morphologically its color is hazy, glucose 20 mg per dl, protein 200 mg per dl and cell count দেখো 300 per cubic millimeter and mostly neutrophil. So comment on the CSF report. কি কমেন্ট করবা? তাহলে কালারটা হেজি, it's abnormal, right? Usually কি থাকে? crystal clear. Glucose 20 mg per dl is low. Normal এটা কম। Protein 200 is high. Cell count is also high and neutrophil. All the report is
কি শো করছে? হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? ইট ইজ এ পায়োজেনিক মেনিনজাইটিস, তাই না? নিউট্রোফিল কাউন্ট বেশি, প্রোটিন বেশি, কালারটা হেজি, সো এটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বা পায়োজেনিক মেনিনজাইটিস। আউটলাইন দ্য ট্রিটমেন্ট প্ল্যান অফ দ্য চাইল্ড। কি ট্রিটমেন্ট প্ল্যান দিব? ফার্স্ট অফ অল আমাকে স্পেসিফিক ট্রিটমেন্ট, যে কোনো মেনিনজাইটিস আমাদের এটা একটা খারাপ কন্ডিশন, সো ট্রিটমেন্ট ইজ স্পেসিফিক ট্রিটমেন্ট। স্টার্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। যদি জিজ্ঞেস করে থাকে কি দিবা, সেফট্রাক্সন, সেফোট্যাক্সিম অথবা ভ্যানকোমাইসিন ইউজ করতে পারি। সো ট্রিটমেন্ট প্ল্যান ইজ স্পেসিফিক ট্রিটমেন্ট। তোমার স্টার্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেফট্রাক্সন, সেফোট্যাক্সিম অর ভ্যানকোমাইসিন। তারপরে হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট। সাপোর্টিভে আমরা কি কি দিতে পারি? পেশেন্টের যদি কনভালশন থাকে, অলরেডি বলা আছে কনভালশন, এন্টি কনভালসেন্ট। পরীক্ষার হলে শুধু ফর এন্টি কনভালসেন্ট ডায়াজিপাম লিখে দিলে হবে। ভাইবা বোর্ডে যদি আরো জিজ্ঞেস করে আর কি কি দিতে পারো, সেটা আনাদার এন্টি কনভালসেন্ট ড্রাগস এর নাম বলবে। সো হেডলাইন ইজ এন্টি কনভালসেন্ট ফর কনভালশন, দেন এন্টি ইনফ্লামেটরি ড্রাগস দিতে হবে। ইনজেকশন ডেক্সামিথাসন বলা হয়ে থাকে এন্টি ইনফ্লামেটরি ড্রাগস। এরপরে কি দিতে পারি আমরা? অ্যান্টিপাইরেটিক্স। যদি ফিভার থাকে পেশেন্টকে অ্যান্টিপাইরেটিক্স দিব। ক্লিয়ার? এন্ড ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। আদার কোনো কমপ্লিকেশন যদি থাকে পেশেন্টের, আদার কমপ্লিকেশনের জন্য ট্রিটমেন্ট করব। এন্ড মেইনটেনেন্স দ্য ফ্লুইড এন্ড নিউট্রিশন ব্যালেন্স। পেশেন্টের যেহেতু আমাদের ছোট বাচ্চা, নিউট্রিশন ব্যালেন্সটা মেইনটেইন করতে হবে। পেশেন্ট যদি ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনের মধ্যে তোমার কনসাসনেস, আনকনসাসনেস এগুলো যদি চলে আসে, সেটা আমরা দিতে পারবো। সো ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক্স, দ্যাট ইজ এ স্পেসিফিক ট্রিটমেন্ট, anti-convulsant, anti-inflammatory, antipyretics, treatment of the complication, and fluid and nutrition maintenance. Clear? ভাইবা বোর্ডে এইটা এইভাবে বলে দিতে হবে। ক্লিয়ার সবার? জি ম্যাম। Okay. Next slide. Another data, that is the 13 months old girl weighing 10 kg presented with loose watery stool for 2 days. Now she is lethargic and skin pain goes back very slowly. Answer the following questions. What is your diagnosis? So your diagnosis কি? এখানে কমপ্লেইন কিন্তু দুটো, লুজ ওয়াটারি স্টুল এন্ড তুমি এক্সামিনেশন করে যা যা পেয়েছো। So your diagnosis is acute watery diarrhea with severe dehydration. শুধু সিভিয়ার ডিহাইড্রেশন লিখে দিলে কিন্তু ডায়াগনোসিসটা কমপ্লিট হলো না। সো লিখতে হবে কি? acute watery diarrhea with severe dehydration. Clear? Next, write down 3 common organism responsible for it. Common organism কি কি আমাদের পেডিয়াট্রিক্সে? নাম্বার 1 বলবা কি? এটা হতে পারে ভাইরাল, ব্যাকটেরিয়াল, ভিব্রিও কলেরি, তারপরে ওটা ভাইরাস। So write down 3 common organism. আমরা যা যা মনে আসে, কিন্তু কমনের মধ্যে কিন্তু ভিব্রিও কলেরি, pediatric. Okay. How will you rehydrate the girl? Rehydrate the girl. IMC guideline তোমাকে বলে দেওয়া আছে রিহাইড্রেট করতে হবে। সো রিহাইড্রেশন 13 মান্থ দেওয়া আছে, ওয়েইং দেওয়া আছে 10 কেজি। সো ইউর ট্রিটমেন্ট প্ল্যান সি ডেফিনেটলি, যেহেতু সিভিয়ার ডিহাইড্রেশন is the fluid is saline or ringer selected, and amount of 100 ml per kg fluid over 3 hours.
এটাকে আমরা কিভাবে দিব 30 ml per kg, that is 30 into 10 is equal to 300 ml fluid over half an hour, and next 70 ml per kg, that is 70 into 10 is equal to 700 ml over 2.5 hours, total 100 ml per kg over 3 hours এ। আচ্ছা, তোমাদের সুবিধা বলে যাই, এর সাথে যদি বয়সটা না 12 মান্থের কম দেওয়া হতো, ওজন যদি সেম থাকে, আমরা সেই হিসাবে আমরা হিসাবটা বলে ফেলি। So 100 ml fluid যদি age is less than 12 months, so we will give it over 6 hours. So 30 ml per kg over 1 hour and 70 ml per kg over 5 hours, total 6 hours এর কারেকশন। এটা যেন ভুল না হয়, ক্লিয়ার? সো আমাদের যেটা এটা মোটামুটি আমরা সবাই পারবো, এটা কিন্তু পরীক্ষায় গত টার্মের আগের টার্মেও এসে গেছে, হ্যাঁ, তোমাদের জন্য জরুরি। Now another data is a 5-year-old boy presents with generalized edema and scanty micturition for 5 days. His blood pressure is 100/70 millimeter of mercury and bedside urine albumin is 3+. So what is the more probable diagnosis? এখানে বলা আছে generalized edema, scanty micturition, blood pressure 100/70. It's quite normal. 5 years 100/70 is normal. Bedside urine albumin is 3+. So above findings, তোমার diagnosis কি হতে পারে? নেফ্রোটিক সিনড্রোম। NS লিখো না কিন্তু খাতায়, হ্যাঁ, নেফ্রোটিক সিনড্রোম। So your diagnosis is blood pressure normal, bedside edema আছে, মানে edema is আছে, scanty micturition, কিন্তু blood pressure over, bedside albumin is 1+, 2+, etc. So your diagnosis acute glomerulonephritis, তখন আমার ডায়াগনোসিসটা চেঞ্জ হয়ে যাবে। So what investigations will you plan? কি ইনভেস্টিগেশন করবা? So number 1, আমরা একটা urine routine examination, routine microscopic examination করব. Next is urinary total protein or spot urinary protein creatinine ratio. It is one of the most important diagnosis for nephrotic syndrome. So কি লিখবো আমরা? total urinary protein অথবা spot urinary protein creatinine ratio, এই রেশিওটা যদি মোর দ্যান 2 হয়, আমার ডায়াগনোসিস ইজ নেফ্রোটিক সিনড্রোম। তো যদি দুইটা ইনভেস্টিগেশন চাই, তাহলে কি লিখলাম আমরা? ইউরিন RME and urinary total protein or spot urinary protein creatinine ratio. এছাড়া আরো ইনভেস্টিগেশন যদি চাই, তাহলে আমাদের হাতে যা যা আছে, আমরা AGN এবং নেফ্রোটিক সিনড্রোমের পার্থক্য করার জন্য যা করে থাকি, মোটামুটি তোমার ইচ্ছা হলে সেগুলো তুমি লিখতে পারো, লাইক সিরাম অ্যালবুমিন, সিরাম কোলেস্টেরল, তারপরে হচ্ছে তোমার সিরাম ইলেক্ট্রোলাইটস, রেনাল ফাংশন টেস্ট, এটসেট্রা। ওকে, হাউ উইল ইউ ট্রিট দ্য চাইল্ড? যদি নেফ্রোটিক সিনড্রোম হয়, তুমি কিভাবে বাচ্চাটাকে চিকিৎসা করবা? সো স্পেসিফিক ট্রিটমেন্ট, মোটামুটি এটা লিখলেই হয়, স্পেসিফিক ট্রিটমেন্ট এন্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট। স্পেসিফিক ট্রিটমেন্টে কি দিব আমরা? প্রেডনিসোলন, ডেফিনেটলি স্টেরয়েড দিব, স্টেরয়েড, প্রেডনিসোলন। এইরকম একটা প্রশ্ন যদি আসে, এটা অসপি হোক আর ভাইভা বোর্ড হোক, কখনো প্রশ্ন করবা না যে স্যার ফার্স্ট অ্যাটাক সেকেন্ড অ্যাটাক কিনা। তুমি MBBS পরীক্ষা দিচ্ছ, তোমাকে অবশ্যই ফার্স্ট অ্যাটাকের আনসারই দিতে হবে, এর বাইরে কিছু না। সো ফার্স্ট অ্যাটাক আর সেকেন্ড অ্যাটাক কোনো কিছু নাই, তোমার জন্য এটা ফার্স্ট টাইম, তোমার ট্রিটমেন্টও সেভাবে হবে। সো ট্রিটমেন্ট ইজ ট্যাবলেট, মানে প্রেডনিসোলন, সেটা আমরা কিভাবে দিব, ডোজ। আমরা যে কয়েকটা জিনিসের বলি যে এই ডোজ গুলো মুখস্থ রাখতে হবে, তার নাম মধ্যে একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের প্রেডনিসোলনের ডোজ। সো 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার। এখানে আমরা এতক্ষণ যে কয়টা বলে আসছি সেগুলো পার কেজি বলেছি, এটা হবে কি পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার মানে বডি সারফেস এরিয়াটা বের করে মিটার স্কয়ার করতে হবে। সো 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে in divided dose after meal for 6 weeks.
ক্লিয়ার? প্রত্যেকটা কথা বলতে হবে। সো 60 মিলিগ্রাম পার মিটার স্কয়ার পার ডে, ডিভাইডেড ডোজ আফটার মিল ফর 6 weeks, দেন 40 মিলিগ্রাম পার মিটার স্কয়ার, এখানেও কিন্তু পার মিটার স্কয়ার পার ডে, সিঙ্গেল মর্নিং ডোজ আফটার মিল এভরি অল্টারনেটিভ ডে, একদিন পর পর, এভরি অল্টারনেটিভ ডে অ্যানাদার 6 weeks। ক্লিয়ার সবার? আমি খুব আস্তে আস্তে বলছি। দেন ট্যাপার দ্য ডোজ ওভার অ্যানাদার 1 month, বা তোমার ট্যাপার দ্য ডোজ, এটুকু বললেই হবে। তুমি কতদিনে ট্যাপার করবে এটা অতদূর জিজ্ঞেস করবে না কেউ। তো আপনার ট্যাপারিং দ্য ডোজ। সাপোর্টিভ ট্রিটমেন্টে কি দিতে হবে? পেশেন্টকে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে, সল্ট, মানে এটা এক কথায় সল্ট এন্ড ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে। যদি অ্যাসাইটিস থাকে অ্যাসাইটিসের চিকিৎসা করতে হবে। পেশেন্টের ফুড নিউট্রিশন মেনটেন করতে হবে। ওকে, সাপোর্টিভ ট্রিটমেন্ট গেল। সো আমরা নেফ্রোটিক সিনড্রোম আসলে নেফ্রোটিক সিনড্রোমের কি চিকিৎসা দিব আমরা মোটামুটি লিখতে পারবো আশা করি। ক্লিয়ার সবার? নাও অ্যানাদার ভাইবা বোর্ডে আরেকটা কোশ্চেন আসতে পারে, এটা গত টার্মের আগের টার্মে মনে হয় 2019 সবার বাসায় বাসায় আছে, দ্যাট ইজ দ্য ওআরএস এর প্যাকেট, ওর সালাইন এন ওআরএস কি বলতে হবে? ওরাল রিহাইড্রেশন সল্ট ফর সলিউশন, ওরাল রিহাইড্রেশন সল্ট, এটা কিন্তু সল্ট, তাই না? ওআরএস, তাহলে হোয়াট ইজ দিস? এটা একটা ওআরএস, ওরাল রিহাইড্রেশন সল্ট এর প্যাকেট। ক্লিয়ার? হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ ইউজিং ইট? এটা কখন কখন ব্যবহার করা হয়? সো এটা ডায়রিয়া, অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া হলে ব্যবহার করি আমরা। কোন কন্ডিশনে? ইউজুয়ালি নো ডিহাইড্রেশন আর সাম ডিহাইড্রেশন থাকলে আমরা ব্যবহার করি। সিভিয়ার ডিহাইড্রেশনে বলা হয় কি আইভি ফ্লুইড দিতে হবে। ওকে, তাহলে টেল দ্য কম্পোনেন্টস যদি অস্কিতে থাকে তাহলে তো দেখে দেখে কম্পোনেন্টস লিখে ফেলতে পারবা। ভাইবা বোর্ডেও দেখেই বলতে পারো। সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ট্রাইসোডিয়াম সাইট্রেট এন্ড গ্লুকোজ অ্যানহাইড্রোজ। যেটা তুমি জানতে হবে সেটা হচ্ছে এর মলিকুলার ওয়েট বা কতটুকু করে থাকে, এটা যদি জিজ্ঞেস করে। দেখো আমার লেখা আছে সোডিয়াম থাকবে 75 মিলিমোল পার লিটার, ক্লোরাইড 65, গ্লুকোজ, সোডিয়াম এন্ড গ্লুকোজটা একসাথে মনে রাখো, দুইটাই 75, ক্লোরাইড 65, সাইট্রেট 10। So total osmolarity is 245 millimole per liter. Okay, and tell the components bola, how will you prepare it? Sometimes ভাইবা বোর্ডে ask করে যে how will you prepare it? I will prepare with 500 ml drinking water, pure drinking water, and mix with 1 packet. Keep it up to 12 hours. আমরা 12 ঘন্টা পর্যন্ত রাখতে পারি, then discard it. So with 500 ml distilled drinking water and 1 packet of ORS, dissolve it and keep it up to 12 hours. Okay, এটা লাগবে না। আচ্ছা, আমরা একটা ইনস্ট্রুমেন্ট দেখবো। এখানে একটা ইনস্ট্রুমেন্টের প্রশ্ন দেওয়া আছে, বাট ছবিটা নাই। তোমরা যারা আমাকে দেখতে পারলে ভালো। দেখো, see the supplied instrument. Supplied instrument মানে হচ্ছে this is the instrument that is identify the instrument that is nasogastric feeding tube. Clear? বাচ্চাদের nasogastric feeding tube. What are the indications of using it? কি কি ইন্ডিকেশন আছে? আমি প্রত্যেকটা সুন্দর হেডলাইনে বলে যাব। that is number 1 is for feeding purpose. কাকে ফিডিং দিবা? preterm low birth weight baby, malnutrition baby, unconscious baby. আনকনশিয়াস বেবি, এটা অ্যাডাল্টের মতো। তুমি আমাদের পেশেন্ট পেডিয়াট্রিক্স যদি এনজি টিউব আসে নাম্বার 1 এ লিখে দিও না। পেডিয়াট্রিক আনকনশিয়াস পেশেন্টের জন্য এটা খুব যে কমন জিনিস তা কিন্তু না। সবচেয়ে কমন কি? প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি, ম্যালনিউট্রিশনের বেবি, দেন আনকনশিয়াস পেশেন্ট। ক্লিয়ার? এদের আমরা ফিডিং পারপাসে ব্যবহার করব। এরপরে কি আসে? মেডিকেশন পারপাস। মেডিকেশনে আমরা এই যে পেশেন্ট যারা বললাম এদেরকে মেডিকেশন দেওয়ার জন্য এটা ব্যবহার করা যায়। নাম্বার 3 ডায়াগনস্টিক পারপাস, কিছু ডায়াগনোসিসের জন্য ব্যবহার করা হয়, লাইক গ্যাস্ট্রিক ফ্লুইড অ্যাসপিরেশন করে যদি আমরা এটা সেন্ড করি, গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস এটসেট্রা। নাম্বার 5 ইজ থেরাপিউটিক পারপাস, স্টমাক ওয়াশ,
স্টমাক সাকশন এগুলো করতে যদি লাগে তাহলে আমি ব্যবহার করি। এছাড়া অনাদার ইউজ তোমরা ওয়ার্ডে যদি যদি যে থাকো তাহলে দেখবা যে ফেব্রাইল কনভালশনের পেশেন্টকে পার রেক্টাল ডায়াজিপাম বা পার রেক্টাল যে কোনো ওষুধ দিতেও এটা ব্যবহার করা হয়। থেরাপিউটিক পারপাস গেল। How will you confirm that it is in the correct position? কনফার্ম কিভাবে হবে এটা কারেক্ট পজিশনে গেছে? কয়েকটা পদ্ধতি আছে। নাম্বার 1, এটা ইন্ট্রোডিউস করালে গ্যাস্ট্রিক জুস কামস আউট। গ্যাস্ট্রিক জুস কামস আউট, এখান দিয়ে গ্যাস্ট্রিক জুসটা বের হয়ে আসবে। এছাড়া আর একটা কি করতে পারি আমরা, ইন্ট্রোডিউস সাম এয়ার থ্রু দ্য আউটার এন্ড। কিছু বাতাস যদি আমরা আউটার এন্ড, এটা তো নাকের ভিতরে থাকলো, আউটার এন্ড দিয়ে যদি কিছু বাতাস ঢুকাই, push some air through the outer end and hear over the stomach with the stethoscope, hear a harsh sound over the stomach. যদি এটা শুনতে পাই তাহলে আমি কনফার্ম হবে এটা কারেক্ট পজিশনে গিয়েছে। আচ্ছা, কনফার্ম হওয়ার জন্য ডুইং অ্যান এক্সরে করলেও আমরা এটা কনফার্ম হতে পারি। আচ্ছা, এরপরে গেল কি when it is contraindicated for using। কন্ট্রাইন্ডিকেশন কি? এটা যে ব্যবহার করা যাবে না। Number 1 contraindication is kerosene poisoning. Number 2 is corrosive poisoning. Kerosene and corrosive poisoning। কখনো পারফোরেশন লিখে থাকো অনেকে, মনে রাখো যে পারফোরেশন হলে এটা ম্যান্ডেটরি ব্যবহারই করতে হবে। পারফোরেশন কোনো কন্ট্রাইন্ডিকেশন না। তো corrosive poisoning and kerosene poisoning এ আমরা এটা ব্যবহার করব না। ক্লিয়ার সবার? ওকে, আচ্ছা আমাদের এখন যারা আমাকে দেখতে পাচ্ছ, যেমন দেখতে তো সবাই পাচ্ছ আশা করি। আচ্ছা ডক্টর কুন্তল, মুয়াক টেপ তো আর অস্পিতে লাগবে না মনে হয়, তো বোর্ড ভাইবা ইউজুয়ালি। দেখাই দিই। আচ্ছা, আরেকটা দেখো, এটা সবাই মনে হয় দেখছো তোমাদের ব্যাচের, যেটা হচ্ছে কি, এটা আমার হাতে কি আছে, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট ইজ এ মুয়াক টেপ, মিড আপার আর্ম সার্কামফারেন্স মেজারিং টেপ। আচ্ছা, এটা দিয়ে কি অস্পিতে যদি আসে তাহলে এটা দিয়ে কি করা হয়? মিড আপার আর্ম মেজার করা হয় টু ডায়াগনোসিস সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। ক্লাসিফাই কিভাবে করবা ফর ইউজিং ইট? মুয়াক টেপ দিয়ে আমরা আপার আর্ম মেজার করার পরে আমরা কি করতে পারি, এটা যদি লেস দ্যান 115 মিলিমিটার হয় দেন আওয়ার ডায়াগনোসিস ইজ সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। যদি এটা হয় 115 to 125, 115 to 125, so it is moderate acute malnutrition, is more than 125, it is normal. So এটা থেকে আসতে পারে এটা কিভাবে, কি ব্যবহার, কিসের, এটা আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, এটা কিসের কারণে ব্যবহার করা হয়, কিভাবে ক্লাসিফাই করা হবে। ঠিক আছে, less than 115 is normal, sorry, it's severe acute malnutrition, 115 to 25 is moderate acute malnutrition, and more than 125 is normal. এটা হচ্ছে ট্রাই চ্যানেল অথবা থ্রি ওয়ে স্টপ কক। তিনটা পথে যেতে পারে। স্টপ কক এটা কি কারণে ব্যবহার করা হয়? আমরা একটা ইন্ডিকেশন জানি যে প্যাথোলজিক্যাল জন্ডিস, দ্যাট ইজ দ্য আরএইচ অর এভিও ইনকম্প্যাটিবিলিটি হলে যে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করা হয় সেটার সময় ব্যবহার করা হয়। এক্সচেঞ্জ ট্রান্সমিশন। নাম্বার 2, ইউজ অফ মাল্টিপল টাইপস অফ ফ্লুইড যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে এটা এই চ্যানেলটা লাগে। 2 ধরনের স্যালাইন দিতে পারি আমরা এটা দিয়ে, তখন আমাদের ব্যবহার করতে হয়। সো নাম্বার 1 ইজ এক্সচেঞ্জ ট্রান্সফিউশন, নাম্বার 2 ইউজ মাল্টিপল ফ্লুইডস। আচ্ছা, সবার প্রিয় জিনিস এটা, গ্রোথ চার্ট।
সবাই এটা দেখতে পাচ্ছ সবাই? জি ম্যাম। আচ্ছা, গ্রোথ চার্টে ইউজুয়ালি যে দুইবার তোমাদের প্রশ্ন আসছে, অনলি প্লটিং, প্লট ইন দ্য গ্রোথ চার্ট 5 মিনিটসে 5 মার্কস, প্লটিং, অনলি প্লট করতে হবে। কোন একটা গ্রোথ চার্ট দিয়ে যদি ওয়েট দেয়, হাইট দেয়, বাচ্চার বয়স দেয়, তাহলে তোমাকে শুধু প্লট করে নিতে হবে, ঠিক আছে? ওয়েট ফর হাইট ফর এজ, ওয়েট ফর এজ। তো কোনটা যদি আসে যে সাপোজ একটা বাচ্চার বয়স 18 মাস, 18 মাসের একটা বাচ্চা আছে, তোমাকে ওজন দেওয়া হচ্ছে 7 কেজি, ওয়েট ফর এজ। আমি আমার ক্লাসে সবসময় বলেছি যে ওয়েট ফর এজ প্রথম যেটা থাকে লেফট সাইড, মানে ওয়েট ফর এজ লিখতে প্রথম যেটা ইউজ করো ওয়েট, সেটা তোমাকে বের করতে হবে অ্যাগেইনস্ট ফর এজ। এজের অ্যাগেইনস্টে ওয়েট তার কতটুকু আছে সেটা তোমাকে বের করতে হবে। সো এজটা থাকবে বেস, এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াইটা বের করতে হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। সো এক্সটা এক্স হচ্ছে বেস, তার মানে এজের অ্যাগেইনস্টে তোমাকে ওয়েটটা বের করতে হবে। তো 12 মাস, তাহলে আমরা যদি বলে দেওয়া হয় 12 মাস, 12 বা 15 মাস, দেখো এক্স অ্যাক্সিস বরাবর যে 12 বা 15 মাস আছে, এখানে আমরা একটা হাত রাখবো, এই বরাবর উপরের দিকে যাব, উপরের দিকে গিয়ে এই সাইড থেকে আমরা যদি দেখি তার ওজন বলা আছে 7 কেজি। এই যে যদি 7 কেজি হয়, এখান থেকে আমরা আমার রাইট সাইড, আমি এখান থেকে রাইট সাইডের দিকে যাব, নিচ থেকে উপরে উঠা, এই লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে আমরা যে দুইটা 90 ডিগ্রি ফিল আপ করবে, যেখানে মিট করবে, এটা হচ্ছে বাচ্চার বর্তমান কন্ডিশন। এই জায়গাটা আমরা একটা সার্কেল করে আমরা এটা বলতে পারি যে এখানে যে বাচ্চার সিনারিও দেওয়া থাকবে তার ওয়েট ফর এজ বা বাচ্চার পজিশন এখানে। আচ্ছা, ইউজুয়ালি এই প্লট পর্যন্তই তোমাদের এসে থাকে। আচ্ছা, প্লটিং বা এটা থেকে তুমি কি ক্লাসিফিকেশন করতে পারো? তাহলে ডায়াগনোসিস অফ সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনে আমার যে কয়েকটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে মুয়াক যদি 115 এর কম হয়। এছাড়া আর কি কি আছে? প্রেজেন্স অফ বাইপেডাল ইডিমা, নাম্বার 3 ওয়েট ফর হাইট, percentage of median less than 70%, or weight for height Z score less than -3. Here weight for height, percentage of median less than 70%. So weight for height, weight for height এই কথাটাও যদি আসে, তাহলে আমার বেস বরাবর কি চিন্তা করব? ওয়েট ফর হাইট। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমার হাইটটা থাকবে, and হাই ওয়েট থাকবে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর। তো হাইট যদি আমার কোন আমরা চিন্তা করি, হাইট আছে 95 সেন্টিমিটার, এক্স অ্যাক্সিস বরাবর যদি আমার 95 থাকে এবং ওয়েট আছে 7 কেজি, একই কেজি, তাহলে এই বাচ্চার পজিশনটা আমি কোথায় প্লট করব? তো ওয়েট ফর হাইট। তোমার অসপি স্টেশনে মজার ব্যাপার হচ্ছে, তুমি যেটা চাইবা, যেটা প্রশ্নে চাইবে, শুধু সেই পেজটাই সাপ্লাইড থাকবে, সুতরাং তোমার তো আর চিন্তা নাই যে অন্য কোন পেজ আমাকে খুঁজে বের করতে হবে। তো পরীক্ষার হলে যা আনসার করতে হবে ওই পেজটাই তোমার জন্য সাপ্লাই থাকবে। আর এরকম কোশ্চেন আসলে শুধুমাত্র একটা পেজেই থাকবে, তোমার শুধুমাত্র স্টেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা উপরে লিখবা। এছাড়া অন্য কোনো পেজ খুঁজতে যাইও না যে আমি আনসার করব কোথায়। প্লট করবা, যদি কিছু লেখা এসে থাকে অপোজিট পেজে লিখতে পারবা। এটাই তোমার পরীক্ষার আনসার শিট কিন্তু। ক্লিয়ার? তাহলে ওয়েট ফর এজ, ওয়েট ফর হাইট, আমরা মানে ওয়েট ফর হাইট যেটা কথা বলছিলাম, লেস দ্যান -70%, ওয়েট ফর হাইট। তাহলে হাইট ইজ বেস বরাবর, বেস এক্স অ্যাক্সিস বরাবর 95 যদি আমরা চিন্তা করি, এখানে ওয়েট যদি 7 কেজি হয়, সেম পজিশনে আমরা ওয়েট হাইট বরাবর উপরের দিকে যাব এবং ওয়েট বরাবর আমরা ডান দিকে যাব। ডান দিকে গিয়ে আমার যে অংশটা মিট করবে, দুইটা 90 ডিগ্রি হবে, সেই যেটা হচ্ছে সেই সার্কেলটাই হচ্ছে এই বাচ্চার জন্য তার বর্তমান পজিশন। প্লটিং দ্য চার্ট এইটুকু করলে মোটামুটি তোমার আনসার শেষ। ক্লিয়ার?
আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের ভাইবা বোর্ডের সময় লাগবে, এটা আমরা ভাইবার আগে প্রত্যেক ব্যাচকে দেখাই দিব, কিন্তু কখনোই অফিতে আসে নাই, কিন্তু যদি দিয়ে দেয় এটার সম্ভাবনা খুবই ফিউ অফিসের জন্য। তারপরও এটা আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, একটাই কথা, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এটা কি? অ্যাম্বু ব্যাগ, পুরো অ্যাব্রিভিয়েশন লিখতে হবে, আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। ক্লিয়ার? আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট ইন্ডিকেশন কি হতে পারে? ইন্ডিকেশন হচ্ছে রিসাসিটেশন। এটা কি, কোন কারণে? নিউনাটাল রিসাসিটেশন ডিউ টু কজ পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, এনি রিসাসিটেশনের জন্য, বাচ্চার যে কোনো কন্ডিশনে রিসাসিটেশন লাগলে আমাকে এটা ব্যবহার করতে হতে পারে। তো এটার কি ফুল মিনিং কি? আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিদিং ইউনিট। ক্লিয়ার সবার? জি ম্যাম। ওকে, আর তো মনে হয় নাই, আমাদের মোটামুটি শেষ। বলো কোনটা আসছিল? কোনটা? মাইক্রোগ্রেড সেট, রাইট। কবে আসছিল? নভেম্বর, এ তো অনেক আগে, 1953 সালে আসছিল, একবারই আসছে। আচ্ছা, মাইক্রোগ্রেড সেট আমি তো নিয়ে আসি নাই, তো তুমি চিনবা তোমরা গ্রেড সেট? হ্যাঁ, ইন্ডিকেশন গুলো দাঁড়ো, ছবি আছে আমার কাছে, এখানে তো মনে হয় দেওয়া আছে। আচ্ছা, মাইক্রোগ্রেড সেট এটা যদি থাকে আমরা ওয়ার্ড থেকে এনে দিব যদি এরকম আসে, কিন্তু ওইটা জাস্ট আইডেন্টিফাই আসছে, প্রশ্ন আসলে আসবে কি আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে মাইক্রোগ্রেড সেট। ইন্ডিকেশন কি? ক্যালকুলেট অ্যামাউন্ট অফ ফ্লুইড, স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড যদি আমাকে দিতে হয়, কোথায় স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড যদি দিতে হয় তাহলে আমাকে মাইক্রোগ্রেড সেট ইউজ করতে হবে। এখানে কি আমরা 100 ml ফ্লুইড পর্যন্ত ফ্লুইড একসাথে দেওয়া যায়, এটা 100 পর্যন্ত মার্কিং করা থাকে। সো স্মল অ্যামাউন্ট অফ ফ্লুইড বা ক্যালকুলেট অ্যামাউন্ট অফ ফ্লুইড, লাইক তোমার 70 ml ফ্লুইড দিতে হবে, 50 ml ফ্লুইড দিতে হবে, এরকম ফ্লুইড দেওয়ার জন্য আমাকে ব্যবহার করা যেতে পারে। আর একটা কি, আমরা আরো স্মল মাইক্রো ড্রপস হিসাবে এটা ব্যবহার করতে পারি। ইউজুয়ালি স্যালাইন সেটে যেটা কি ব্যবহার করি আমরা, ড্রপ হিসাবে, ড্রপ এত ড্রপ পার মিনিট, কিন্তু মাইক্রোবুরেটে কি হবে, এটা মাইক্রো ড্রপ পার মিনিট পর্যন্ত আমরা হিসাব করতে পারি। এক ড্রপ সমান সমান 4 মাইক্রো ড্রপ। ঠিক আছে, তাহলে স্মল অ্যামাউন্ট এন্ড ক্যালকুলেট অ্যামাউন্ট অফ ফ্লুইড এবং স্লোলি কোনো আইভি লাইক অ্যান্টিবায়োটিক্স আদার কোনো ড্রাগস দিতে আমরা স্লোলি যদি দেই আমরা, তাহলে মাইক্রোবুরেট সেট ব্যবহার করি। আচ্ছা, এছাড়া যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে তোমার এই যে বাইপেডাল ইডিমা, পিকচার দেখতে পাচ্ছ? বাইপেডাল ইডিমা একটা আছে, এটা থেকেও আমরা সিভিয়ার অ্যাকুট করতে পারি, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন। নেটওয়ার্ক এত পুয়ার দেখাচ্ছে কেন? জি ম্যাম, শোনা যাচ্ছে। আমাদের মোটামুটি শেষ। ইউজুয়ালি পেডিয়াট্রিক্সে মোটামুটি এই প্রশ্নগুলোই আসবে। তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে জানার? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এনি কোশ্চেন?
নাফি, ম্যাম পেডি থেকে শুধু 2টা কোশ্চেন থাকবে না ম্যাম? হ্যাঁ অস্পিতে? দুটো কোশ্চেন, হ্যাঁ অস্পিতে ইউজুয়ালি 2টা, কখনো কখনো 3টা দিতে পারে, তবে রেয়ার 2টা মাস্ট। আচ্ছা Ma'am, lumbar puncture